স্বাগত দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা আলোচনা করব আমাদের দশম শ্রেণীর দ্বিতীয় কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি এই কবিতাটি নিয়ে। কবিতার রচয়িতা শঙ্খ ঘোষ। চিত্তপ্রিয় ঘোষ ওরফে শঙ্খ ঘোষ আধুনিক বাংলা কবিতার জগতে এক উল্লেখযোগ্য প্রতিভা। হ্যাঁ, শঙ্খ ঘোষের প্রকৃত নাম কিন্তু চিত্তপ্রিয় ঘোষ। বর্তমান বাংলাদেশের বরিশালের চাঁদপুরে জন্ম হলেও পশ্চিমবঙ্গে তার প্রতিভার উন্মোচন। তার কাব্য কাঠামো পূর্ববঙ্গের প্রকৃতি দিয়ে নির্মিত হলেও পশ্চিমবঙ্গের লোকসংস্কৃতির প্রলেপে যথার্থ রূপ পেয়েছে। যাদবপুর বিশ্বভারতীর মতো পরিসরে তিনি অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করলেও কৃত্তিবাস পত্রিকাকে কেন্দ্র করে তার সাহিত্য প্রতিভা বিকশিত। গদ্য ও পদ্যে ছিল তার অবাধ বিচরণ। কুন্তক ছদ্মনামধারী এই সাহিত্যিক চিরকাল আশাবাদী। সামাজিক অবক্ষয়, রাজনৈতিক কদর্যতা, অর্থনৈতিক বৈষম্য সব কিছুর ঊর্ধ্বে তিনি সাধারণের পাশে দাঁড়িয়ে মানবিকতা বিশ্বাস রাখেন। সমাজ সচেতন কবি হিসেবে পাঠককে শুধু পরিস্থিতির আভাস দিয়েই ক্ষান্ত হন না, বরং সচেতনভাবে উত্তরণের দিশাও তিনি প্রদর্শন করেন। তার কবিতায় আটপৌরে শব্দ ব্যবহার, চিত্রকল্প নির্মাণ, ব্যঙ্গার্থ ভাষ্য, নব নব ছন্দের বিন্যাস অন্য মাত্রা দিয়েছে আধুনিক কবিতার জগৎকে। এই কবি শঙ্খ ঘোষের জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থের অন্তর্গত 31 সংখ্যক কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি। তাহলে কবিতার উৎস জলই পাষাণ হয়ে আছে, যে কাব্যগ্রন্থটি 2002-03 সাল নাগাদ প্রকাশিত হয়, সেই কাব্যগ্রন্থের 31 সংখ্যক কবিতা এই আয় আরও বেঁধে বেঁধে থাকি, যেখানে সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে বর্তমান সামাজিক ও রাজনৈতিক অবক্ষয়ের শিকার মানুষকে তিনি সঠিক দিশা দেখিয়ে সঙ্গবদ্ধ হওয়ার বার্তা দেন। অশুভ প্রচেষ্টা থেকে উত্তরণে ঐক্যবদ্ধ প্রতিরোধই একমাত্র সাফল্য আনার উপায় বলে কবির বিশ্বাস। শুরু করা যাক আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি। কবি পরিচিতি অংশে চলে যাব। শঙ্খ ঘোষ 1932 অধুনা বাংলাদেশের বরিশালে, অর্থাৎ তার জন্মের কথা উল্লেখ করা হচ্ছে। আধুনিক বাংলা সাহিত্যের একজন প্রধান কবি, প্রাবন্ধিক, অধ্যাপক, এতগুলো বিশেষণ তার সম্পর্কে ব্যবহার করা হচ্ছে। পড়াশুনো প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে। প্রথম কাব্যগ্রন্থ দিনগুলি রাতগুলি, নিহিত পাতাল ছায়া, বাবরের প্রার্থনা, পাঁজরে দাঁড়ের শব্দ, জলই পাষাণ হয়ে আছে, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, মূর্খ বড় সামাজিক নয়, ধুম লেগেছে হৃদকমলে, গোটা দেশ চোরা যৌঘর, প্রতি প্রশ্নে কেঁপে ওঠে ভিটে, হাসি খুশি মুখে সর্বনাশ ইত্যাদি তাঁর লেখা অন্যতম কাব্যগ্রন্থ। ছোটদের জন্য লিখেছেন ছোট্ট একটা স্কুল, অল্প বয়স কল্প বয়স, সকালবেলার আলো, সুপুরিবনের শাড়ি, শহর পথের ধুলো ইত্যাদি। কুন্তক ছদ্মনামে লিখেছেন। মনে রাখবে, লেখকের ছদ্মনাম কুন্তক, প্রকৃত নাম কিন্তু আগেই যেটা বললাম চিত্তপ্রিয় ঘোষ, যেটা তোমরা অনেকে এইটে জেনে নিয়েছো। যারা জানো না তাদের জানিয়ে রাখি, কুন্তক ছদ্মনামে লিখেছেন শব্দ নিয়ে খেলা ও কথা নিয়ে খেলা। প্রবন্ধের বই হিসেবে কালের মাত্রা ও রবীন্দ্র নাটক, ছন্দময় জীবন, ভিন্ন রুচির অধিকার, এই শহরের রাখাল, ঐতিহ্যের বিস্তার, এ আমির আবরণ, ছন্দের বারান্দা ইত্যাদি উল্লেখযোগ্য। কবির নানা পুরস্কারের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য একাডেমি পুরস্কার, যেটি বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থের জন্য তিনি লাভ করেন। এছাড়া মূর্খ বড় সামাজিক নয় কাব্যগ্রন্থের জন্য তিনি জিতেছিলেন নরসিংহ দাস পুরস্কার।
রবীন্দ্র পুরস্কার লাভ করেছিলেন 1989 খ্রিস্টাব্দে। ধুম লেগেছে হৃদকমলে কাব্যগ্রন্থের জন্য। কবির সম্মান, সরস্বতী সম্মান এবং 2011 খ্রিস্টাব্দে ভারত সরকারের তরফে পদ্মভূষণ উপাধিতে সম্মানিত হন। 1999 খ্রিস্টাব্দে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দেশিকোত্তম উপাধিও লাভ করেন। এখন আমরা শুরু করব তাঁরই লেখা জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থের 31 সংখ্যক কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাদ, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। শুরুতেই কবি আমাদের সতর্ক করলেন বিপদ সম্পর্কে, জানিয়ে দিলেন আমরা নিরাপদ নয়। বর্তমান এই প্রেক্ষাপটে আমরা বয়ে বেড়াচ্ছি নানা রকম সমস্যা, যেমন ডান পাশে ধস, ধস অর্থে স্খলন, মাটি অর্থাৎ পাথরের খসে পড়া। আমাদের বাঁয়ে গিরিখাদ, গিরিখাদ, গিরি কথার অর্থ হচ্ছে পাহাড়, পাহাড়ের গভীর খাদ যেটা রয়েছে বাম দিকে। আমাদের মাথায় বোমারু, বোমারু কথার অর্থ বোমা নিক্ষেপকারী বিমান, সেই বোমারু বিমান থেকে বোমারু কথাটি এসছে। পায়ে পায়ে হিমানির বাঁধ, পায়ে পায়ে অর্থাৎ প্রতি পদক্ষেপে, হিমানির বাঁধ অর্থাৎ তুষারের বাঁধ, যেটি ওপর পা রাখা একেবারেই নিরাপদ নয়। একে তো তীব্র ঠান্ডা, দ্বিতীয়ত যা যে কোনো মুহূর্তেই বিনষ্ট হতে পারে। তাহলে আমাদের ডান দিকে, বাম দিকে, মাথায় এবং পদতলে কি রয়েছে সেই বিপদের উল্লেখ দিয়ে যথেষ্ট ছোট প্রশ্ন আসে। ভালো করে মনে রাখতে হবে, ডান দিকে ধস, বাম দিকে গিরিখাত, মাথায় বোমারু, বিমান তো মাথার উপরে থাকবে, এটা স্বাভাবিক, এবং পায়ের তলায় হিমানির বাঁধ। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। আমাদের পথ অর্থাৎ অস্তিত্বের সংকট, তীব্র অস্তিত্বের সংকটে মানুষ ভুগছে। ঘর অর্থাৎ নিরাপদ আশ্রয়ও উড়ে গেছে, অর্থাৎ নিরাপদ আশ্রয় আমাদের মাথার ওপরে নেই। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। এখানে শিশু ভবিষ্যৎ প্রজন্মের প্রতীক, তাদের সব অর্থাৎ আমাদের ভবিষ্যৎ বিনষ্ট হয়েছে। আগেই আমরা দেখেছি আমরা অস্তিত্বের সংকটে ভুগছি, নিরাপত্তাহীনতায় ভুগছি। সেখানে এবার আমাদের জানানো হলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মও বিনষ্ট। শিশুদের সব অর্থাৎ মৃতদেহ ছড়ানো রয়েছে কাছে দূরে, অর্থাৎ কেউ সেই ভবিষ্যৎকে বিনষ্ট করে এদিকে ওদিকে ছিন্ন বিচ্ছিন্ন করে রেখেছে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? কবির এই নাকি কথাটি দিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। কবি সাধারণ মানুষের অনুভবকে তাঁর কবিতায় ব্যক্ত করছেন, তাই বারবার এখানে আমাদের কথাটি, আমরা কথাটি, উত্তম পুরুষের এই সর্বনামগুলি ব্যবহার করা হচ্ছে। কবি বলতে চাইছেন যে সাধারণ মানুষের চলার পথ যেখানে অবরুদ্ধ, তাদের বাসস্থান যেখানে বিনষ্ট, তাদের ভবিষ্যৎ প্রজন্ম শিশুরা যেখানে অপুষ্টি এবং রোগে ভুগে মৃত্যুবরণ করে এদিকে ওদিকে ছড়িয়ে রয়েছে, এই পরিস্থিতিতে মানবিক দিক আর নেই। তাই মানুষের বেঁচে থাকাটা আর নিশ্চিত নয়। তাই কবি মনে সংশয়, মানবিকতার হয়তো মৃত্যু ঘটবে, মৃত্যু ঘটবে মনুষ্য জাতির। আমাদের পথ নেই আর, আয় আরও বেঁধে বেঁধে থাকি। কবি একটা উপায় বাতলালেন। আর যখন কোনো পথ নেই তাহলে একটাই উপায়, যে আমাদের বেঁধে বেঁধে থাকতে হবে, অর্থাৎ একতাবদ্ধ হয়ে থাকতে হবে।
আয় কথাটি অত্যন্ত আন্তরিকভাবে আহ্বানসূচক পদ হিসেবে ব্যবহৃত, এবং বেঁধে যেটুকুন আছি সেটুকুনে সন্তুষ্ট নয় বলেই কবি বললেন আরও বেঁধে থাকতে হবে। অর্থাৎ একতাবদ্ধ হওয়া শুধু কথায় নয়, কাজে করে দেখাতে হবে। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন। ইতিহাস হলো অতীত দিনের কথা। যে কোনো জাতির ইতিহাস সেই জাতির শ্রেষ্ঠত্বকে চিনিয়ে দেয়। এখানে আমাদের বলতে কবি সেই সাধারণ মানুষের দলভুক্ত হয়ে সাধারণ মানুষের কথা বলতে চাইলেন। তাদের ইতিহাস নেই বলার অর্থ এই, ইতিহাসে সাধারণ মানুষের কথা থাকে না, ইতিহাসে থাকে শাসক গোষ্ঠীর কথা, ধর্মীয় বা বিশেষ প্রভাবশালী গোষ্ঠীর কথা, যারা শাসক দলের মদতপুষ্ট তাদের কথা। তাজমহল কে বানিয়েছিল? উত্তর আসে শাহজাহান। কিন্তু কেউ বলে না যে 20,000 শ্রমিক 22 বছর ধরে তাজমহল বানিয়েছিল। সাধারণ মানুষের কথা এভাবেই উপেক্ষিত হয় ইতিহাসের পাতায়। তাই ইতিহাস যেটুকুন রয়েছে সেটা চোখ মুখ ঢাকা হয়ে, কবি একে সাধারণ মানুষের ইতিহাস বলে স্বীকার করতে চান না। তাই বলেন আমাদের ইতিহাস নেই। আমরা ভিখারি 12 মাস। ভিখারি, ভিক্ষা জীবিকা যার ভিখারি, আর 12 মাস অর্থাৎ সারা বছর। কারণ আমরা নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করি না, আমরা সেই শাসক গোষ্ঠীর প্রত্যাশী হয়ে বেঁচে থাকতে চাই। ফলে আমাদের একটাই পরিচয়, আমরা 12 মাস ভিখারি। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। হয়তো সংশয় সূচক অব্যয়ে পৃথিবীর বেঁচে থাকা, মরে যাওয়া সাধারণ মানুষের কাছে কোনো কৌতূহল জাগায় না। কারণ পৃথিবীর অন্যরা সাধারণ মানুষের কথা কতটুকুন গ্রহণ করে, কতটুকুন খবর রাখে। তাই কবি সেই প্রশ্নই তুলে ধরলেন, আমাদের কথা কে বা জানে। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, অর্থাৎ আমরা একে অন্যের দুয়ারে দুয়ারে ফিরছি নিজেদের মনুষ্যত্ব বাঁচানোর জন্য। কিন্তু মনুষ্যত্বহীন মানুষরা পৃথিবীর খোঁজই রাখে না। আত্মসর্বস্বতার যুগে সাধারণ মানুষের দুর্দশার কথা কেউ খোঁজই রাখে না। তাই কবি বলছেন, নিপীড়িত মানুষজনের বছরের সব সময় ভিখিরির মতো কাটে, তারা দৌড়ে দৌড়ে সাহায্যের প্রার্থনায় ঘোরে। কবি মনে তাই সংশয়, মানুষ জাতির একদল যখন অন্যের প্রত্যাশী হয়ে ঘোরে, তাই পৃথিবীর কথার খোঁজ নেওয়ার, অনুসন্ধান করার প্রয়োজন নেই। কিন্তু কিছুই কোথাও যদি নাই, তবু তো কজন আছি বাকি। আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। অর্থাৎ পারস্পরিক সহানুভূতির বন্ধন, সঙ্গবদ্ধ প্রতিরোধ গড়ে আমরা বেঁচে থাকার অঙ্গীকার করি। কারণ দিকে দিকে কোথাও কেউ থাকুক আর না থাকুক, যে কজন মনুষ্যত্ব নিয়ে বেঁচে আছে তাদের টিকে থাকতে গেলে একমাত্র উপায় এই সঙ্গবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা। এই কবিতায় কবি বিপন্ন মানুষের কথা তুলে ধরেছেন। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিকভাবে যে সমস্ত মানুষ কোণঠাসা, আশ্রয়হারা, দুর্দশাগ্রস্ত, তাদের কবি ঐক্যবদ্ধ করার ডাক দিয়েছেন এই আয় আরও বেঁধে বেঁধে থাকি প্রতিশ্রুতিতে। কবির বক্তব্য,
বিপন্ন মানুষ আজ শুধু বাহ্যিকতায় নয়, মানসিকভাবেও দুর্বল। যাদের নিজেদের কোনো ইতিহাস নেই, কিংবা থাকলেও সেটা চোখ মুখ ঢাকা, তারা এক প্রকার সহানুভূতির কাঙাল। পৃথিবীর অন্যান্য মানুষ কোনোভাবেই তাদের মনে রাখে না। তাই পৃথিবী আদৌ বেঁচে আছে কিনা এ নিয়ে ভেবে লাভ নেই। পরিস্থিতির মোকাবিলা করতে যে অল্প কয়েকজন টিকে আছে, তারাই পারস্পরিক ঐক্যের সুদৃঢ় বন্ধনে এই অশুভ শক্তির বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে পারে। এই আশাবাদী কবিতা শেষ করেছেন, আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। এখানে মূল প্রশ্ন যেটি আসে যে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির বক্তব্যটি বুঝিয়ে দাও। এছাড়া আমাদের পথ নেই আর পথ নেই কেন, আমাদের ইতিহাস নেই বলতে কবি কী বোঝাতে চেয়েছেন, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার নামকরণ কতটা যুক্তিযুক্ত হয়েছে, এ মুহূর্তে মরে যাব নাকি কবির এই সংশয়ের কারণ কি, এই প্রশ্নগুলি ভালোভাবে পড়লেই এই কবিতা সুন্দরভাবে তোমাদের রপ্ত হবে। ধন্যবাদ।